নমস্কার, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা অনুষ্ঠানে চলে এসেছি। অর্থাৎ কথায় বলে না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সত্যি তাই। আমরা কিভাবে রোগকে প্রতিরোধ করব, আর আয়ুর্বেদ চিকিৎসা কতটা হেল্পফুল, আয়ুর্বেদ চিকিৎসা আমাদের জন্য কি করতে পারে, এটি বহু প্রাচীন শাস্ত্র এবং প্রাচীন চিকিৎসা সবাই জানে, কিন্তু এই চিকিৎসা থেকে আমরা কতটা উপকৃত হই, অবশ্যই আজকে কিন্তু আমাদের সেই নিয়ে আলোচনা হবে। তার কারণ আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর এস ঘোষাল, CMA। তাকে যখন সঙ্গে পেয়েছি, আজকে অবশ্যই কিন্তু আমাদের স্যারের কাছ থেকে আমরা জানবো কিভাবে আমাদের যে কিভাবে ভালো থাকা যায়, সুস্থ থাকা যায়, সবল থাকা যায় এবং সতেজ থাকা যায়। এবং সুস্থ সবল সতেজ থাকা মানে কিন্তু আপনার জীবনটা সুন্দর হয়ে উঠবে। অবশ্যই সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোকপাত করব। আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। উপস্থিত আছেন ডক্টর এস ঘোষাল। স্যার, স্বাগত অনুষ্ঠানে আপনাকে। নমস্কার স্যার। প্রথমে আবার আজকে ভীষণভাবে মনে পড়ছে যে এই যে শীতের প্রকোপ, অর্থাৎ হালকা একটা শীতের ছোঁয়া, এই সময়ে আমাদের কিন্তু একটু গা হাত পা ব্যথা তো চলেই, মানে হালকা হালকা করে একটা ব্যথার সম্ভাবনা দেখা দেয়। আর আজকে কিন্তু আমরা একটা আলোচনা রাখছি, তখন সবাই জানে এ ব্যথা কী, যে ব্যথা সে যার হয় সে বোঝে, আর সেই নিয়ে আজকে কিন্তু আমাদের আলোচনা চলবে। আজকে কিন্তু আমরা একটা মূল আলোচনা রেখেছি, যেটা হলো অস্টিওআর্থ্রাইটিস, হাঁটুর ব্যথা যেটাকে বলে। মহিলাদের ক্ষেত্রে এবং পুরুষদের ক্ষেত্রে, আজকাল পুরুষরাও সেটা ক্ষেত্রে অনেকটাই আসক্ত হচ্ছে, পুরুষরাও অনেকটা এই বিষয়ে মানে অনেকটাই হয় তাদের মধ্যে এই ব্যথা। আজকে কিন্তু আমরা এই বিষয়ে একটু জানবো, অস্টিওআর্থ্রাইটিসের সম্বন্ধে আমরা আজকে জানবো কি কি কারণে এই ব্যথাগুলো আসতে পারে আমাদের, তার সিমটমগুলো কি কি। একদমই, আপনি ফোনটা নিয়ে নিন, আমি তারপর ফোনটা নিয়ে নিচ্ছি, তারপর অবশ্যই আমরা আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ নমস্কার, আপনাকে বলুন কি সমস্যা, কোথা থেকে বলছেন? মালদহ থেকে। আচ্ছা বলুন, আপনার বিষয় তো? হ্যাঁ হ্যাঁ আমার। বলুন কি সমস্যা, বলুন। বলছি আমার এই পা হাত গুলা ব্যথা করছে, মানে গাঁট গুলা, আর যা কিছু খেলে গ্যাস হয়ে যাচ্ছে, সবসময় পেটে যেরকম মনে হচ্ছে ঠেসে রাখছে না। কতদিন ধরে হচ্ছে ব্যথা? ব্যথাটা আমার হচ্ছে 2 মাস মতো হয়ে গেল। এই গাঁট গুলা পা হাতে ব্যথা করছে, কোমর, আর এই গ্যাস মানে এরকম কিছু একটু খেয়ে নিলে মনে হচ্ছে পেটের ভিতরে ঠেসে রাখছে। আচ্ছা, বয়স কত? বয়সটা আমার 45। 45। আচ্ছা, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি এটা নিয়ে আজকে আলোচনায় রয়েছি। আপনি টিভিতে শুনতে থাকুন, আমি কি করলে ভালো হয় আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব মেনলি ব্যথা নিয়ে। উনিও ব্যথায় ভুগছেন। তো ব্যথা বিভিন্ন প্রকারের হয়। আয়ুর্বেদ মতে আমাদের 80 প্রকারের বাত রয়েছে, এবং গ্রাম বাংলার দিকে আমরা যখন আলোচনা করি কি বাতের ব্যথা মানেই হচ্ছে আমাদের ব্যথা যন্ত্রণার রোগ, এরকম নয়। বায়ু ইনভলভ থাকলে ব্যথা যন্ত্রণা হতে পারে, তার সাথে নিউরোলজিক্যাল প্রবলেম হতে পারে, নার্ভের প্রবলেম। আমরা মাঝে মাঝে টিভিতে আলোচনা করি পার্কিনসন রোগ নিয়ে, সেটা কিন্তু একদম সম্পূর্ণ নার্ভের রোগ, কিন্তু সেটাকে আমরা আয়ুর্বেদে বলা হয় কম্পবাত। তো বাত মানেই যে ব্যথা তা কিন্তু ঠিক নয়। এবার বিভিন্ন ধরনের ব্যথা আছে। আজকে মেনলি আমরা হাঁটু ব্যথা নিয়ে আলোচনা করব। হাঁটু ব্যথা ছাড়া আর কি কি ব্যথা হতে পারে? মানুষের ঘাড়ে ব্যথা হতে পারে, সার্ভাইকাল স্পন্ডলাইটিস, লাম্বার স্পন্ডলাইটিস, কোমরে ব্যথা হতে পারে। রিউমাটয়েড আর্থ্রাইটিস বলে এক ধরনের ব্যথার রোগ রয়েছে, যেটা আয়ুর্বেদে আমবাত বলে। ইউরিক অ্যাসিড থেকে অনেকের পায়ের গোড়ালি ফুলে যায়, গোড়ালিতে ব্যথা হয়, যেটাকে আমাদের বাত রক্ত বলে। তো ব্যথা বিভিন্ন ধরনের হয়। আপনি মালদা থেকে ফোন করেছিলেন, আপনার যে সমস্যাটা আপনি বললেন কি আমার বিভিন্ন জয়েন্টে ব্যথা হচ্ছে, 2-3 মাস ধরে লক্ষ্য করছেন, এবং খাবারটা ঠিকঠাক হজম হচ্ছে না। তো হজমের সাথে কিন্তু এই ব্যথার রিলেশন একটা রয়েছে, যেটা আমরা আমবাত বলি, রিউমাটয়েড আর্থ্রাইটিস। ঠিকঠাক যদি খাবার হজম না হয়, গ্যাস অম্বল বেশি হয়, পায়খানা পরিষ্কার না হয়, তখন আমাদের শরীরের মধ্যে আম জিনিসটা তৈরি হয়, এবং সেই আমটা আমাদের বিভিন্ন জয়েন্ট স্পেসে যায়, সেখানে বায়ু দ্বারা আবদ্ধ হয়ে আমবাত রোগটা তৈরি করে। এবং আপনাকে আমি বলছি, মালদাতে আমি নিজে যাই, প্রত্যেকবারে থাকি। এই রিসেন্ট আমি মালদায় ছিলাম এই সপ্তাহে, আবার 2 সপ্তাহ পরে আমি মালদায় থাকবো।
দেখুন নিচে টিভি স্ক্রিনে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বারে একটু যোগাযোগ করে নেবেন, যোগাযোগ করে মালদায় কবে চেম্বার হচ্ছে সেটা একটু জেনে নেবেন, দিয়ে আমার সাথে দেখা করবেন। এই যে ব্যথা যন্ত্রণা হচ্ছে আপনার পুরোটাই ঠিক হবে, এবং যে বললেন খাওয়ার পরে পেটে ভাল লাগছে, হজমটা ঠিকঠাক হচ্ছে না, সেই জিনিসটাও ঠিক হয়ে যাবে। কারণ মেনলি আমরা কয়েকটা রোগের ক্ষেত্রে বলি আমরা একটু মডার্ন মেডিসিন থেকে দূরে থাকতে। আপনার এমার্জেন্সি কিছু হলো, আপনি অপারেশন করালেন, বা কোথাও কেটে গেল ফেটে গেল, বা কোথাও সিরিয়াস হার্টের প্রবলেম আছে সেখানে অপারেশন করালেন, ঠিক আছে। কিন্তু যে রোগগুলো দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট করতে হয়, যেমন ব্যথা যন্ত্রণা, স্কিনের রোগ, যেটাকে আমরা বলছি ক্রনিক প্রবলেম, বা কিডনি স্টোন হোক, তো এই যে সমস্যাগুলো, এইগুলোতে কিন্তু আয়ুর্বেদের ওপরে কেউ নেই। কারণ আপনি কতদিন পেন কিলার খাবেন ব্যথার জন্যে? পেন কিলার যত বেশি খাবেন, স্টেরয়েড যত বেশি খাবেন, আপনার বডি ইমিউনিটি কমবে, আপনার গ্যাস্ট্রাইটিসের সমস্যা আসবে, পেটে ব্যথা, লিভারটা বড় হবে, ফ্যাটি লিভার হবে, সব থেকে বড় কথা কিডনির ওপরে চাপ পড়বে। আমরা বহু এরকম পেশেন্ট পাই। আমরা জানি সিকেডি বলে এক ধরনের রোগ আছে, ক্রনিক কিডনি ডিজিজ, যেখানে কিনা আমাদের কিডনিটা ঠিকঠাক ফাংশন করে না। সেটা অনেকগুলো কারণে হতে পারে, সেটা প্রেশার থেকে হতে পারে, সেটা সুগার থেকে হতে পারে, এবং আর একটা কারণ হচ্ছে এই ধরনের আমাদের ব্যথার ওষুধ অত্যধিক প্রয়োগ করা। তো আজকে মেন যে আলোচনায় আমরা করব বলেছি কি আমাদের হাঁটু ব্যথা। তো হাঁটু ব্যথাটা এখন আমরা দেখব প্রায় ঘরে ঘরে পাচ্ছি, এবং এটা একটা সময় ছিল যখন আমাদের শুধু এজেড পার্সনদের হতো, মানে ওভার 50 বা 45 বছর বয়সের উপরে গেলে দেখা যাচ্ছে হাঁটু ব্যথা হচ্ছে। কিন্তু এখন দেখা যাচ্ছে ইয়াং জেনারেশনেরও এই প্রবলেমটা চলে আসছে। তো মেনলি এই হাঁটু ব্যথাটা তৈরি হচ্ছে কি করে? আমরা যদি অ্যানাটমিক্যাল স্ট্রাকচারটা দেখি নি জয়েন্টের, তো আমাদের ওপরে রয়েছে ফিমার বোন, নিচে দুটো বোন রয়েছে, একটা টিবিয়া একটা ফিবিউলা, মাঝখানে রয়েছে প্যাটেলা যেটাকে বলা হয় সিসাময়েড বোন, এবং এইগুলোর মধ্যে এক ধরনের ফ্লুইড থাকে যেটাকে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড, যেটা কিনা আমাদের ওই জয়েন্টটার মুভমেন্ট করতে সাহায্য করছে। যখন কিনা এই সাইনোভিয়াল ফ্লুইডটা কমে যাচ্ছে তখন কি হচ্ছে, ওপরের হাড়টা নিচের হাড়ের কাছাকাছি চলে আসছে এবং দুটোর মধ্যে ঘষা লাগছে, ঘষা লেগে একটা ক্ষয় সৃষ্টি হচ্ছে যেটাকে বলা হচ্ছে ডিজেনারেশন। যখন আমরা এক্স রে করতে যাচ্ছি, এক্স রে করাচ্ছি, রিপোর্টে লেখা থাকে কি ডিজেনারেটিভ চেঞ্জ। ডিজেনারেটিভ চেঞ্জ জায়গাটা ক্ষয়ে গেছে, যার ফলে কিনা আপনার ব্যথাটা সৃষ্টি হচ্ছে, জায়গাটা ফুলে যাচ্ছে, হাঁটা চলা করতে অসুবিধে হচ্ছে, ট্রামে বাসে উঠতে অসুবিধে হচ্ছে, বা সাইকেল চালাতে অসুবিধে হচ্ছে। এরকম পেশেন্ট আমরা পাই যারা ঘরের মধ্যে অবধি হাঁটতে পারে না, দেওয়াল ধরে ধরে হাঁটা চলা করে। তো বিভিন্ন ধরনের প্রবলেমের পেশেন্ট আমাদের কাছে আসে এই হাঁটু ব্যথা নিয়ে। তো তার খুব ভালো চিকিৎসা আয়ুর্বেদে রয়েছে, আমি সেইটার মধ্যেও আসছি। আপনি ফোনটা নিয়ে অবশ্যই আলোচনায় ফিরবো, তার আগে যে বন্ধু অপেক্ষা করছে। নমস্কার। নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, বলুন। আমি হলদিয়া থেকে বলছি, সুভাষ মজুমদার। কি সমস্যা? কি সমস্যা বলতে আমার মানে গোড়ালিটা মানে খুব ব্যথা আর কি, প্রচন্ড পরিমাণে ব্যথা। আমি কদিন ধরে হাঁটতে পারছি না, বুঝতে পেরেছি। বয়স কত? 15-20 দিন হলো খুব ব্যথা আর কি, মানে ওষুধ খাচ্ছি, পেন কিলার খাচ্ছি, বাট কোনো। বয়স কত এখন আপনার? আবার আবার সকালবেলা আবার সেই রকম ব্যথা। বয়স কত? বয়স কত? আমার বয়স 35 প্লাস। 35 প্লাস। আচ্ছা, গোড়ালির তলায় ব্যথা করে না গোটা গোড়ালিটায় ব্যথা করে? পুরো গোড়ালিটাই ব্যথা করছে। ফোলা ভাব কিছু রয়েছে? হ্যাঁ, একটু ফোলা রয়েছে। সকালবেলা পা ফেলতে অসুবিধা হয়? হ্যাঁ, প্রচন্ড পরিমাণে পা ফেলতে অসুবিধা হয়। এক্সরে করিয়েছো কোনো অ্যাঙ্কেল জয়েন্টের? না, এক্সরে তো করাইনি। ডাক্তারবাবু বললেন যে ওষুধগুলো দিচ্ছি ঠিক হয়ে যাবে। তো আরে ব্যথার ওষুধ খেলে তো ব্যথা ঠিক থাকবে, এক্সরে করাতে হবে তো। ঠিক আছে, একটু টিভিতে শুনতে থাকো, কি সমস্যা হয়েছে আমি বলছি, আর কিভাবে ঠিক হবে সেটাও আমি জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো আমাদের গোড়ালিতে যে ব্যথাটা হচ্ছে, গোড়ালি ব্যথার অনেকগুলো কারণ আছে। একটা যেমন আমরা আলোচনার প্রথমেই বললাম ইউরিক অ্যাসিড বাড়লে, যেটাকে গাউটি আর্থারাইটিস বলছে, আয়ুর্বেদে বাত রক্ত বলছে, সেই কারণে একটা ব্যথা হতে পারে। আপনার ব্যথা আবার কি কারণে হতে পারে? আমাদের পায়ের তলায় বোন রয়েছে যেটাকে নাম ক্যালকেনিয়াল। তো সেই ক্যালকেনিয়াম বোনটা যখন প্রজেকশন হয়, মানে বেড়ে যায়, তখন তাকে বলা হয় ক্যালকেনিয়াল স্পার। তখন কিন্তু গোড়ালির তলাটায় ব্যথা করে, পা ফেলতেও অসুবিধা হয়। ঠিক আছে, ওটা এক্সরে করলে বোঝা যাবে। আবার কি আমাদের দেখবে পিছন দিকটা, গোড়ালির পিছন দিকে একটা রগের মতো আছে যেটাকে বলা হয় অ্যাকিলিস টেন্ডন। সেখানে যদি কোনো ইনফ্লামেশন হয় তাকে বলা হয় অ্যাকিলিস টেন্ডেনাইটিস, তার জন্য তোমার ব্যথাটা হতে পারে। তো তুমি একজন ডাক্তারের কাছে গেলে ডাক্তার ব্যথার ওষুধ লিখে দিল, সে তো ভালো, ব্যথা কম থাকবে, কিন্তু কি কারণে তোমার ব্যথাটা হচ্ছে সেটাকে তো আগে তো ধরতে হবে। না ধরলে তো এটা ব্যথাটা বাড়তে থাকবে, তুমি ওষুধ খেতে থাকবে, একদিন খাওয়ার পরে দেখবে তোমার গ্যাসের সমস্যা এসে গেছে, কিডনির সমস্যা, লিভারের সমস্যা এসে গেছে, হজমের সমস্যা এসে গেছে। তো সব থেকে ভালো ব্যাপার দেখো, নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বার দুটো নোট করো। আমাদের হলদিয়াতে চেম্বার রয়েছে যেখানে কিনা ডক্টর এ হালদার প্রত্যেকবার মাসে 2বার করে যান,
একটু হেল্পলাইন নাম্বারে নোট করে নিয়ে ওখানে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট করে নাও। সামনেই কিছুদিন পরে ডাক্তারবাবু থাকবেন হলদিয়া চেম্বারে, তো সেখানে এসে একবার দেখিয়ে নাও। ডাক্তারবাবু যেরকমভাবে পরামর্শ দেবেন সেইভাবে শোনো, তাহলে দেখবে এই ব্যথা যন্ত্রণা থেকে উপকারও পাবে এবং রোগটার চিকিৎসা হবে, ব্যথার ওষুধ তোমাকে খেতে হবে না। আর একটা কথা আমি তোমাদের মনে করিয়ে দিই, যখন ব্যথা হচ্ছে এখন যতদিন না দেখাচ্ছ আমাদেরকে, তো একটু নরম জুতো ব্যবহার করো, মানে হিলের কাজটা একটু নরম হবে। অনেক ধরনের জুতো কিনতে পাওয়া যায় ডক্টর শু বলে, কি ওই জায়গাটা নরম হবে, তাহলে ব্যথাটা কিন্তু অনেকটা আরাম পাবে। আর একটু ঠান্ডা গরম জলের সেঁক নাও, বাকিটা তুমি ডাক্তারকে এসে দেখাও, ডাক্তার যেভাবে বলবে শুনলে ব্যথা ঠিক হয়ে যাবে। একদম। আর একজন বন্ধু রয়েছেন, নমস্কার। নমস্কার, আমি বাংলাদেশ থেকে বলছি, মিতা জানা বলছি। আচ্ছা, কি সমস্যা কি? 45, আমার বয়স 45। আমার এই হাঁটু কোমরে প্রচুর যন্ত্রণা। হাঁটুর যন্ত্রণা আজকের আমাদের আলোচনায় তো আলোচনায় হাঁটু যন্ত্রণা নিয়ে। বয়স কত এখন? 45। 45। হাঁটুতে ফোলা ভাব কিছু রয়েছে? না, এরকম কিছু নেই, উঠতে বসতে কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে বুঝতে। আওয়াজ হয় কিছু? না, আওয়াজ হচ্ছে না, কিন্তু ঠকঠাক যখন তখন করছো, কিন্তু এই কয়েকদিনে ঠকঠাক আওয়াজটা নেই, কিন্তু যন্ত্রণা সবসময়। বাগনানে কোথায় বাড়ি? বাগনানের এই ভিতরে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি কি করলে ভালো হয় আমি বলে দিচ্ছি। তো আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, তো ওই যে আমি বললাম দুটো হাড় যখন পাশাপাশি এসে যাচ্ছে তখন এই ঘষা লাগার ফলে ব্যথাটা সৃষ্টি হচ্ছে। তো এরকম ঘরে ঘরে আমরা দেখতে গেলে একজন দুজন আমরা পাবোই, কিন্তু এটা কি হয়, যত বয়স যায় তত এই জিনিসটা বাড়তে থাকে। একটা সময় পেন কিলারও কাজ করবে না, একটা সময় স্টেরয়েডও কাজ করবে না, কিছু ইঞ্জেকশন দেওয়া হয়, সেটা সাইনোভিয়াল ফ্লুইডের রিপ্লেসমেন্ট হিসেবে দেওয়া হয়, সেটা খুব বেশি হলে 6 মাস 1 বছর 1.5 বছর ভালো থাকে, তারপরে আবার যেইকে সেই হয়ে যায়। কিন্তু আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করলে আমাদের কাছে কিছু মেডিসিন রয়েছে আয়ুর্বেদে, এবং তার সাথে সাথে আমরা পঞ্চকর্ম থেরাপির কথা বারবার বলি, কারণ এই যে ক্রনিক ক্রিটিক্যাল রোগ তার ক্ষেত্রে কিন্তু পঞ্চকর্ম অবশ্যই লাগবে। আমি আজকেই শোভাবাজার গেছিলাম, একটা পেশেন্ট দেখলাম মায়োপ্যাথির, বিভিন্ন রাজ্য ঘুরেছে, চেন্নাই গেছে, ভেলোর গেছে, বিভিন্ন জায়গায় গেছে, রাজ্যের আমাদের ভেতরেও দেখিয়েছে অনেক ভালো ভালো জায়গায়। উনি মায়োপ্যাথিক ট্রিটমেন্ট হিসেবে কী পেয়েছেন, কিছু রিপোর্ট করিয়েছেন, আর ডাক্তাররা ওনাকে বলে দিয়েছে এর কোনো চিকিৎসা হয় না, আস্তে আস্তে এই জিনিসটা বাড়বে। তো এটা তো কোনো কথা নয়, রোগ যখন হয়েছে, শরীর যখন আছে রোগ হবে, রোগ যখন আছে তার চিকিৎসা নিশ্চয়ই হবে। তো আয়ুর্বেদে হেন কোনো রোগের চিকিৎসা নেই এটা হতে পারে না। আমরা মোটর নিউরন ডিজিজেরও ট্রিটমেন্ট করি, আমরা মায়োপ্যাথিরও ট্রিটমেন্ট করি, আমরা ক্যান্সারেরও ট্রিটমেন্ট করি, আমরা ব্যথারও ট্রিটমেন্ট করি। তো সেরকমই আমি আপনাকে বলছি, বাগনান থেকে আপনি ফোন করেছিলেন, আমাদের মেছেদায় চেম্বার রয়েছে যেখানে ডক্টর এন ভট্টাচার্য আমাদের যান, প্রত্যেক মাসে 2 বার করে থাকেন। হেল্পলাইন নাম্বারটা একটু নোট করে নিয়ে একবার মেছেদা চেম্বারে আমাদের দেখা করে নিন, দেখবেন অবশ্যই আপনি ভালো থাকবেন এবং আপনার ব্যথা যন্ত্রণাটাও কমে যাবে। একদম। আমরা সেই বিষয়ে আরও অনেক কিছু জানবো, তার আগে আমি চেম্বারগুলো বলে দিচ্ছি। অবশ্যই ডাক্তারবাবুদের যারা গ্রুপ অফ ডক্টর নিয়ে তাদের এক্সপিরিয়েন্স, সেই অভিজ্ঞ সম্পন্ন সব ডক্টররা কিন্তু এই এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কাজ করছেন এবং তারা ভীষণভাবে সাকসেসফুল বলতেই হয়। আরেকজন বন্ধু হচ্ছে, আমি ফোনটা নিয়ে নিচ্ছি, তারপরে অবশ্যই আমরা আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ, আমি নমিতা মঙ্গল বলছি। আচ্ছা, কোথা থেকে? বাগনান থেকে। বাগনান থেকে, বলুন কি সমস্যা কি? আমার থাইরয়েডে মানে অসুবিধা হচ্ছে, গলা যাচ্ছে, থাইরয়েডটা ভালো হচ্ছে না, ওষুধ খাচ্ছি, হোমিওপ্যাথি ওষুধ, এটা মানে ফুলে আছে গলাটা। গলাটা ফুলে আছে? আচ্ছা, এটাকে তো গয়টার বলে, কতটা ফুলেছে? হ্যাঁ, অনেকটা ফুলে আছে গলাটা। তো এর কোনো চিকিৎসা হোমিওপ্যাথি ছাড়া আর কিছু চিকিৎসা করাচ্ছো? না না, করিনি। তো এটা তো করাতে হবে, নইলে তো বেড়ে যাবে। বয়স কত বললে? বয়স 40। 40 বছর। তো এখন যদি ঠিকঠাক ট্রিটমেন্ট না করো এটা ভবিষ্যতে আরও বাড়বে, এটাকে ফেলে রেখো না, কি বললাম বুঝলে? আর এখান থেকে পরবর্তীকালে অন্য রোগও হতে পারে। একটু টিভিতে শুনতে থাকো, আমি বলছি কি করলে ভালো হয়। তো এরকম পেশেন্ট আমরা পাই যেটাকে গয়টার বলা হয়, গলার কাছটা ফুলে থাকে। তো এখানে আমরা যখন দেখি আমাদের 2 ধরনের ট্রিটমেন্ট রয়েছে। আয়ুর্বেদে এটাকে বলা হয় গণ্ডমালা। তো যেহেতু গলার কাছে রয়েছে ওই জন্য গণ্ড, এবং মালা মানে কি মালার মতো লাগে ফুলে গেলে। তো সেই যে রোগটা, এই রোগটাকে কিন্তু শরীর থেকে নির্মূল করতে হয়। এর মডার্ন সায়েন্সে একটাই ট্রিটমেন্ট, সেটা হচ্ছে অপারেশন, থাইরয়েডটমি করা হয়, ওটা কেটে দেওয়া হয়, কেটে দিয়ে অপারেশন করে দেওয়া হয়। কিন্তু আয়ুর্বেদে যে ট্রিটমেন্ট রয়েছে সেটা শুধু মেডিসিনাল ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু এটাকে ভালো করা সম্ভব। আপনি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করছেন, ঠিক আছে করছেন, আপনার বিশ্বাস আছে করছেন, কিন্তু এখান থেকে একটু আপনাকে সরে আসতে হবে, আয়ুর্বেদের হাত ধরতে হবে, কারণ এই জিনিসটা নইলে ভবিষ্যতে গিয়ে অন্য সমস্যার দিকে আসবে, আরও জিনিসটা বড় হবে। এবং গলার কাছে যখন আছে, আমি এরকম পেশেন্ট পেয়েছি
তো কি গলার নিচেই আমাদের এই জায়গাটার নিচে আমাদের খাদ্যনালী আর শ্বাসনালী রয়েছে, ওটা যত বড় হতে থাকে শ্বাসনালীর ওপরে চাপ পড়তে থাকে, ঠিকঠাকভাবে নিঃশ্বাস নিতে পারে না, পরবর্তীকালে শ্বাসকষ্ট হয়। এরকম অনেক পেশেন্ট আমি পেয়েছি যারা মারা অবধি গেছে শুনেছি। তো আপনি এই জিনিসটাকে ফেলে রাখবেন না। আগের পেশেন্টটিও আপনাদের বাগনান থেকে ফোন করেছিলেন, আপনিও বাগনান থেকে ফোন করলেন। আমাদের মেছেদায় চেম্বার রয়েছে, মেছেদায় চেম্বারে একটু দেখা করে নিন। হেল্পলাইন নাম্বারটা বারবার বলছি প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে, বা যারা প্রোগ্রামটা দীর্ঘদিন দেখছেন বা আজকে ফলো করছেন, হেল্পলাইন নাম্বারটা লিখে রাখবেন। কারণ প্রোগ্রাম হয়তো 1 ঘন্টা হবে, আমি কিছু আলোচনা করব, কিছু কথা বলবো, কিন্তু হেল্পলাইন নাম্বারটা থাকলে সবসময় আপনারা কোয়ারি করতে পারবেন, জিজ্ঞেস করতে পারবেন কি এই রোগের চিকিৎসা হয় কিনা, বা কোথায় দেখালে সুবিধে হয়, আপনার বাড়ি থেকে কোনটা নিয়ারেস্ট হয়। তো আপনি হেল্পলাইন নাম্বারটা নোট করে রাখুন, নোট করে একবার আমাদের কল করে দেখা করে নিন মেছেদা চেম্বারে, অবশ্যই দেখবেন জিনিসটা ঠিক হয়ে যাবে। একদম। আমরা জানবো, আরেকজন বন্ধু রয়েছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি ডাক্তারবাবু, তারপরে আবার আমরা আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি মুর্শিদাবাদ থেকে বলছিলাম। আচ্ছা, কি সমস্যা? কি আমার পিঠে ব্যথার জন্য। পিঠে ব্যথা, আচ্ছা আচ্ছা। বয়স কত? বয়স কত? 42। আচ্ছা আচ্ছা, শুনুন। আচ্ছা, পিঠে ব্যথাটা কতদিন ধরে হচ্ছে? এই মোটামুটি মাস 4 হলো হচ্ছে, মাঝে মাঝে থাকছে, মাঝে মাঝে থাকছে না। আচ্ছা, খুব অসুবিধার ভিতরে আছি। পিঠে কখনো লেগে যাওয়া, পড়ে যাওয়া এগুলো? না, এরকম কোনো কিছুই কোনোদিন হয়নি আমার। আচ্ছা, এর জন্য কোনো এক্সরে করিয়েছেন? হ্যাঁ, এক্সরে পিঠের ছবি করিয়েছেন কিছু? না, এক্সরে বেক্সরে কিছু করিনি ডাক্তারবাবু। সেটা তো করতে হবে। তো বলতে চাইছিলাম আপনাকে যে এরকম কোনো আপনাদের আয়ুর্বেদিকে কোনো ওষুধ আছে যেটা ওষুধটা খেলে আমাদের মোটামুটি ব্যথাটা ঠিক হয়ে যাবে? হ্যাঁ, ব্যথা তো ঠিক হবে, তার ট্রিটমেন্টও রয়েছে, কিন্তু পার্টিকুলার কিসের জন্য হচ্ছে? আপনার লাম্বার স্পন্ডিলাইটিস হয়েছে না থোরাসিক ভার্টিব্রা? আমার এই সাইডে ডান হাতের সাইডটাতে একটু ব্যথা। হ্যাঁ, তো সেগুলো তো অনেকগুলো রোগের জন্য হতে পারে না, তার জন্য একবার সামনাসামনি দেখা প্রয়োজন। আপনি বহরমপুরের কোথা থেকে বলছেন? বহরমপুরে বেলডাঙ্গা। বেলডাঙ্গা। তো আপনাদের তো বহরমপুরে চেম্বার রয়েছে, আর এবারে আপনার জন্য বিশেষ করে আমি বলে দিচ্ছি, কারণ এবারে 2 জন ডাক্তারবাবু থাকছেন বহরমপুরে। আমাদের ডাইরেক্টর ডক্টর বি, কবে আমি সব বলছি, আপনি টিভিতে শুনতে আপনি থাকুন। টিভিতে শুনতে থাকুন। আমাদের হ্যাঁ, আমাদের ডাইরেক্টর ডক্টর বি শর্মা অনেকদিন পর বহরমপুর চেম্বারে যাচ্ছেন, এবং তার সাথে সাথে ডক্টর হালদারও থাকছেন। 2 জন অভিজ্ঞ চিকিৎসক কিন্তু এবারে বহরমপুরে পেয়ে যাচ্ছেন, যারা মুর্শিদাবাদ, বেলডাঙ্গা বা জঙ্গিপুর বা এই জায়গা থেকে যারা দেখাতে আসেন পেশেন্ট, তো তাদের জন্য এটা কিন্তু বড় প্রাপ্তি হবে। 2 জন ডাক্তারবাবুকে একসাথে পাচ্ছেন এবং সঙ্গে ডক্টর শর্মা থাকছে। তো হেল্পলাইন নাম্বার আপনাকেও বলছি, আপনি কবে কখন কিভাবে দেখাতে পারবেন, নিচে দেখুন 2টো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একটু নোট করে নিয়ে একটা কল করুন, জেনে নিন বহরমপুরের অ্যাড্রেসটা জেনে নিন, চুয়াপুর মোড়ে আমাদের চেম্বার রয়েছে, অ্যাড্রেসটা প্রপারলি জেনে নিন এবং ডেটটা পার্টিকুলারলি জেনে নিন, জেনে একবার দেখিয়ে নিন। ডাক্তাররা দেখে যেটা বলে দেবে সেইভাবে ট্রিটমেন্ট করলে আশা করছি খুব তাড়াতাড়ি আপনি ভালো হয়ে যাবেন। একদম। আমি তার আগে অবশ্য বলে দিচ্ছি যে তাদের চেম্বারগুলো কোথায় আপনারা ডাক্তারবাবুদের পেয়ে যাচ্ছেন। আমি এক্স্যাক্ট তাদের নাম মেনশন করে আমি বলে দিচ্ছি। মেছেদাতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, এবং বর্ধমানে পেয়ে যাচ্ছেন এন ভট্টাচার্যকে পাচ্ছেন, হলদিয়াতে ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, এবং শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল, এবং খড়গপুরে ডক্টর আর ডে, এবং বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর ডক্টর বি শর্মা, এবং দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, এছাড়া কোচবিহারেতে ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস বি শর্মাকে পেয়ে যাচ্ছেন বোলপুরে, এবং মালদহে ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। এছাড়া রায়গঞ্জেও আপনারা ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, বনগাঁতেও ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন বনগাঁতে, এবং বহরমপুরে বি শর্মাকে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং আগরতলাতে এন ভট্টাচার্যকে পাচ্ছেন, শিলচরে ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। বন্ধুরা, আপনারা প্লিজ এগুলো নোট ডাউন করুন, এবং দুটি ফোন নাম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বার রয়েছে, তার মাধ্যমে আপনারা কথা বলে নেবেন। যার যেখানে কাছাকাছি হবে আপনারা পৌঁছে যান, অবশ্যই কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। আমি আরেকটি জায়গা বলছি, আগরতলাতে এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, শিলচরে ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, কৃষ্ণনগর ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এবং ব্যাঙ্গালোরে কিন্তু ওপেনিং হচ্ছে, সেখানে কিন্তু প্রথম দিনই ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন সেদিনই। আর ব্যাঙ্গালোরে সেটা হলো ওপেনিং হচ্ছে, সেটা আপনাদের ডেটটা আমরা জানিয়ে দেবো। এবং নেক্সট হলো দিল্লিতে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গৌহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং ডিব্রুগড়েও পেয়ে যাচ্ছেন আপনারা, ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন।
ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন। আর এটা আপনারা জানেন যেটা হলো হেড অফিস আমাদের কিন্তু মধ্যমগ্রামে, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের কিন্তু যেটা হেড অফিস সেটা কিন্তু মধ্যমগ্রামে, এবং এছাড়াও আপনারা শোভাবাজারে পাচ্ছেন, হাওড়াতেও পেয়ে যাচ্ছেন, হাওড়া শিবপুর বাল্টিকুড়িতে পাচ্ছেন, এছাড়া ল্যান্সডাউনে পাচ্ছেন, এবং প্রত্যেক বৃহস্পতিবার এভরি থার্সডে আপনারা দক্ষিণ 24 পরগনার আমতলাতে পেয়ে যাচ্ছেন, সেখানে কিন্তু ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। আমি মোটামুটি ডিটেলসটা আপনাদের জানিয়ে দিলাম। এছাড়া হেল্পলাইন নাম্বার রয়েছে, তার মাধ্যমে কিন্তু আপনারা পুরো একদম আপনারা কি কোয়ারি, কি সমস্যা, কি সব কিছু ডিটেলস কিন্তু আপনারা সেখানে পেয়ে যাচ্ছেন। দুটি ফোন নাম্বার রয়েছে, টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, তবু আমি একবার হেল্পলাইন নাম্বারটা বলে দিচ্ছি। 9830235527 একটি নাম্বার, আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার হলো হেল্পিং নাম্বার। এই হেল্পিং নাম্বারের মাধ্যমে আপনারা ডিটেলসটা জেনে যাচ্ছেন, ডক্টররা কোথায় পেয়ে যাচ্ছেন, আপনাদের কোথায় কাছাকাছি হবে ডিটেলসটা পেয়ে যাবেন একদম। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের পক্ষ থেকে আপনাদের ডক্টররা আপনাদের জন্য সর্বক্ষণ রয়েছেন। যে কোনো ক্রিটিক্যাল রোগ থেকে, ক্রনিক রোগ থেকে শুরু করে বিভিন্ন রোগের, দুরারোগ্য রোগ, যেই রোগগুলো একেবারে আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন প্যাথিতে যাচ্ছেন, এখানে যাচ্ছেন, সেখানে যাচ্ছেন, কিন্তু কোনো কাজ দিচ্ছে না, সেই সব বন্ধুরা আসুন একবার দেখুন। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার আপনাদের জন্য সর্বক্ষণ আছে একদম, যেখানে কোনো আপনাদের আয়ুর্বেদ চিকিৎসাটা এমনই একটি পদ্ধতি যার কোনো সাইড এফেক্ট নেই, বিনা অপারেশন, উইদাউট অপারেশন করতে হবে না, আপনার কোনো সমস্যা নেই। নিয়ম করে আপনার ওষুধপত্র এগুলো একদম যে মেনটেন করতে হবে, এরকম সব কিছু ডাক্তারবাবুরা ডিটেলস বলে দেবেন যে এই করলে আপনি একেবারে রোগমুক্ত, সমস্যামুক্ত জীবন ফিরে পাচ্ছেন। একজন বন্ধু রয়েছেন স্যার, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। নমস্কার, খড়গপুর থেকে বলছেন, কি নাম বন্ধু? অপূর্ব রাজ। আচ্ছা, কি সমস্যা? সমস্যা প্রেসারের সমস্যা, ওই বাম দিকে হাঁটুটা, প্রেসারটা খুব বাড়াবাড়ি হয়ে যায়, কোনো কারণে মেডিসিন খেতে ভুলে গেলে প্রেসারটা মানে একদিনও যদি ভুলে যায় তাতে খুব অসুবিধা হয়ে যায়। প্রেসার কত থাকে এমনি নরমালি? নর্মালি ওই ট্যাবলেট খেলে তো নর্মাল থাকছে, কিন্তু যখনই ওই না খাচ্ছি এক দিন কোনো কারণে মিস্টেক হয়ে যাচ্ছে, তাতে বিভিন্ন প্রবলেম মানে এসে যাচ্ছে। কি হচ্ছে সেটা বলুন। যখন খাচ্ছেন না তখন কত বাড়ছে প্রেসার? হ্যাঁ বলুন। তখন বেড়ে কত হচ্ছে? তখন ওই 210, 107 এরকম এসে যাচ্ছে। বয়স কত? বয়স 55। আচ্ছা, এমনি কিডনির রিপোর্ট বা ব্রেনের রিপোর্ট কিছু করিয়েছেন? হার্টের রিপোর্ট কিছু করিয়েছেন? না ওগুলো করানো হয়নি। না। হ্যাঁ, এগুলো তো লাগবে। আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। যে সমস্ত পেশেন্টদের এই প্রেশারটা খুব বেশি হাই থাকে বা ফ্ল্যাকচুয়েট করে, একদিন না খেলেই বেড়ে যায়, তাদের ক্ষেত্রে তিনটে মেন সমস্যা হতে পারে। একটা হার্টের প্রবলেম হতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে, সিভিয়ার মতো প্রবলেম, কার্ডিওভাস্কুলার অ্যারেস্ট হতে পারে, আর একটা কি হতে পারে আমি বলছিলাম কিডনির সমস্যা হতে পারে, ইউরিয়া ক্রিয়েটিনিন বাড়তে পারে এবং ভবিষ্যতে ডায়ালিসিসের দিকে যেতে পারে। তো আপনি যখন দেখছেন আপনার প্রেশারটা এত ফ্ল্যাকচুয়েট করছে, একদিন না খেলেই বেড়ে যাচ্ছে, তো আপনি অল্টারনেটিভ মেডিসিনের হাত ধরুন, আয়ুর্বেদের হাত ধরুন, আপনি দেখবেন এর থেকে আপনি উপকার পাবেন। আপনার যে এই ফ্ল্যাকচুয়েশন হচ্ছে, উপরে বাড়ছে, কমছে, বা খাচ্ছেন না, ভুলে যাচ্ছেন, যেদিন বেড়ে যাচ্ছে, আপনি খড়গপুর চেম্বারে একবার আমাদের সাথে দেখিয়ে নিন। ডক্টর দে ওখানে থাকেন খড়গপুর চেম্বারে, আপনি খড়গপুর থেকেই ফোন করেছিলেন, একবার দেখা করে নিন। আশা করছি দেখানোর পরে কিছুদিন মেডিসিন খাওয়ার পরে আপনার এই প্রেশারটা বেশি ফ্ল্যাকচুয়েট করবে না, আর সারা জীবনও আপনাকে ওষুধটা কন্টিনিউ রাখতে হবে না। ঠিক আছে? আচ্ছা, আমরা একটু আলোচনায় ফিরবো ডাক্তারবাবু, যেটা নিয়ে আমাদের আলোচনা অস্টিও আর্থারাইটিস, যেটার ক্ষেত্রে এখন মহিলাদের ভীষণভাবে তাদের এফেক্ট করছে। আপনি যেটা বললেন যে ইয়াং জেনারেশনকেও ভীষণভাবে এটা কিন্তু প্রভাব ফেলছে, এবং তার সঙ্গে তো একটা বয়সের একটা ব্যাপার থাকে, এজেড যারা পাচ্ছেন তাদের ক্ষেত্রে তো এই সমস্যাটা তো আসেই। আমরা সেই বিষয়ে একটু সিমটমগুলো জানবো এবং কি তার মানে প্রিভেনশনটা কি একটু জানবো। একদম। তো এই যে হাঁটু ব্যথা নিয়ে আলোচনা করছিলাম, আজকে হাঁটু ব্যথারও পেশেন্ট পেলাম। আমরা দেখি যখন আমাদের প্রথম হাঁটু ব্যথা হচ্ছে, যে কোনো পেশেন্টের ক্ষেত্রে এটা আমরা লক্ষ্য করি, তারা জিনিসটাকে ইগনোর করে এবং তারা কি করে, কিছু ব্যথার ওষুধ দোকান থেকে কিনে খেলো, তখন দেখছে আরাম পেয়ে যাচ্ছে, এইভাবে 2-3 বছর কেটে যায়। তারপরে দেখছে কি ব্যথার ওষুধ খেয়ে আর কাজ হচ্ছে না, তখন কি করে, তারা ডাক্তারের কাছে যায় এবং অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট স্টার্ট করে, এবং সেখানে 4-5 বছর আরও নষ্ট হয়ে যায়। যে টোটাল এই যে 7 থেকে 8 বছর বা 10 বছর নষ্ট হলো, সেখানে কিন্তু হাঁটুটা তার ক্ষতি হতে থাকলো। সে যে ওষুধ খাচ্ছে, তার হাঁটুর রোগ কিন্তু ভালো হচ্ছে না, তার ব্যথাটা কম থাকছে, মানে যে সিমটমটা হচ্ছে ব্যথা, সেই ব্যথাটা কম থাকছে, কিন্তু হাঁটুর কোনো পরিবর্তন হচ্ছে না। ওষুধ খাওয়ার পরও হাঁটুতে ব্যথা হচ্ছে ওষুধ না খেলে। আয়ুর্বেদে এলে একটাই তার উপকার,
প্রথম দিকে যখন আমার হাঁটু ব্যথাটা চালু হচ্ছে তখন যদি আপনারা আয়ুর্বেদের কাছে আসেন, যদি বাইরের পরামর্শ না নিয়ে, ওষুধ না খেয়ে দোকান থেকে বা বিভিন্ন জায়গায় না ঘুরে আপনি প্রথমেই যদি আয়ুর্বেদের হাত ধরেন, আমি বারবার বলছি কিছু মেডিসিন এমন রয়েছে যেটা কিনা আপনাকে সারা জীবন সুস্থ রাখতে পারে। সেটা আপনাকে সারা জীবন খেতে হবে না। আমরা একটা নির্দিষ্ট টাইম বাউন্ড ট্রিটমেন্ট করি, কারোর ক্ষেত্রে 6 মাস লাগে, কারোর ক্ষেত্রে 1 বছর লাগে, কারোর ক্ষেত্রে 4 মাস, কারোর ক্ষেত্রে আবার 2 মাসেও ঠিক হয়ে যায়। সেটা কি করে, তার রোগটা সিভিয়ারিটির উপর ডিপেন্ড করছে। আপনি কতদিন ভুগছেন, আপনি 10 বছর ভুগছেন, 12 বছর ভুগছেন, আপনার হাঁটুর কন্ডিশনটা কী। কারণ অনেক সময় একসাথে অনেক পেশেন্টরা বসে থাকে, আলোচনা করে কি আমি ঠিক হয়ে গেছি, আর একজন বলে আমার তো এখনো কোনো কাজ হচ্ছে না। তো আমরা তখন বলি, হয়তো পেশেন্টটি ভেতরে এসে বললো ডাক্তার একজন বলছে ভালো হয়ে গেছে 2 মাস খেয়ে, আরে দেখুন উনি তো 2 বছরের মাথায় এসছেন আর আপনি এসছেন আমার কাছে 12 বছর পরে। তো রোগটাকে আরও বাড়িয়েছেন, আরও অন্যান্য রোগ সৃষ্টি হয়েছে শরীরে, এবং একটা ওষুধের এফেক্ট থাকে সেটাও আপনার শরীরকে ক্ষতি করেছে। তো প্রত্যেকের জন্যই ট্রিটমেন্ট রয়েছে। এমনকি আপনাদের বলে দেওয়া হচ্ছে নি রিপ্লেসমেন্ট করতে হবে। উইদাউট নি রিপ্লেসমেন্ট কিন্তু আপনি ভালো থাকতে পারেন, উইদাউট হাঁটু চেঞ্জ করা, উইদাউট অপারেশন আপনি ভালো থাকতে পারেন। সেখানে কিন্তু পঞ্চকর্মের একটা বড় রোল কিন্তু আমাদের আয়ুর্বেদে রয়েছে। আমাদের কিছু লোকাল বস্তি রয়েছে, জানু বস্তি রয়েছে, যেটা আমরা দিই, বিভিন্ন মেডিকেটেড অয়েল, সেটা আমরা হাঁটুর ওপরে প্রয়োগ করি। এবং এছাড়াও পঞ্চকর্ম মানে আমাদের মেন 5টা কর্ম: ববন, বিরেচন, বস্তি, শিরবিরেচন, নস্য। তো এর মধ্যে যে বস্তি চিকিৎসাটা রয়েছে, বস্তি চিকিৎসাকে যে কোনো রোগের বলা হয় অর্ধ চিকিৎসা। আপনার স্কিনের রোগ হয়েছে, বস্তি করুন, হাফ ট্রিটমেন্ট হয়ে গেল। কিন্তু বায়ু রোগের জন্য বস্তির ট্রিটমেন্ট হচ্ছে 1 নম্বর, এবং সেই ট্রিটমেন্টটা যদি আপনি সঠিকভাবে নিতে পারেন, এই পঞ্চকর্ম থেরাপিটা যদি প্রপারলি আপনি নিতে পারেন, আপনি যে কোনো ক্রিটিক্যাল রোগ থেকে কিন্তু সুস্থ হয়ে উঠতে পারেন। শুধু কেবলমাত্র আপনার হাঁটু ব্যথা নয়, সোরিয়াসিস, কারোর স্কিনের সমস্যা রয়েছে, ভিটিলিগোর মতো প্রবলেম, কারোর ক্ষেত্রে আবার মায়োপ্যাথি বললাম যেটা মোটর নিউরন ডিজিজ, আবার কারোর ক্ষেত্রে এক্সিমার প্রবলেম থাকে। তো বিভিন্ন ধরনের প্রবলেম, সুগারের প্রবলেম থাকে, সিকেডি ক্রনিক কিডনি ডিজিজের প্রবলেম থাকে। তো এইগুলো কিন্তু আপনি পঞ্চকর্মের মাধ্যমে খুবই উপকার পাবেন। এবং আমরা পেশেন্টকে বলে দিই, যারা ক্রিটিক্যাল অবস্থায় আমাদের কাছে আসছেন তাদের কিন্তু পঞ্চকর্ম থেরাপি নিতে হবে, কিন্তু যারা নিউলি আসছেন তাদের ক্ষেত্রে আমরা বলি না কি এখনই নিতে হবে। অনেকের ক্ষেত্রে ওষুধেই ঠিক হয়ে যায়, কিন্তু যখন আমরা দেখি কি ওষুধ দিয়েও আমরা আলটিমেট রেজাল্টটা পাচ্ছি না, তখন আমরা পঞ্চকর্ম অ্যাডভাইস করি, এবং পঞ্চকর্ম করলে সেই পেশেন্টটা কিন্তু আলটিমেট রেজাল্ট পায় এবং ভালোও হয়। আমরা আরও এই বিষয়ে জানবো। ডক্টর এস ঘোষাল আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন, আর একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। নমস্কার, আমতা থেকে বলছি। বনগা, বলুন কি সমস্যা? সমস্যা ডাক্তারবাবু, আমার মায়ের না 62 বছর বয়স, কিন্তু ভিটামিন D3 13 আছে। ওর জন্য না জিভটা খুব ফেটে আছে। মা খুব চিন্তা করছে যে আমার কিছু ভয়ের আছে। হ্যাঁ, ভিটামিন D3টা যদি যখন কমে যাচ্ছে তার মানে আপনার হাড়ের সমস্যা এসে গেছে। কি বললাম বুঝলেন তো? এবং বয়সটাও বেশি। আপনার যে ভিটামিন D3 যে লেভেলটা বললেন 13, তার মানে সেটা ইনসাফিসিয়েন্ট। ঠিক আছে, যেটা থাকার কথা মিনিমাম 20-র ওপরে বা 25-এর ওপরে বা 30-এর ওপরে, সেটা অনেকটাই কম রয়েছে। শুনতে পাচ্ছেন তো? তো এইখান থেকে ভবিষ্যতে অস্টিওপিনিয়া এবং অস্টিওপোরোসিস হতে পারে যত বয়স বাড়বে। আপনি একটু হ্যাঁ, তো মাকে তো দেখাতে হবে। আপনি একটু শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়। তো এই যে পেশেন্টটি ফোন করেছিলেন, আমরা এক ধরনের অস্টিওপোরোসিসের সমস্যা নিয়ে আমরা মাঝে মাঝে আলোচনা করি, যেখানে হাড়টা দুর্বল হয়ে যায়। আমাদের হাড়ের খাবারটা কি? বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট এবং বিভিন্ন ধরনের এই যে হাড়ের ক্যালসিয়াম হলো বা ভিটামিন D3 হলো। আমরা যেমন বেঁচে থাকার জন্য দুপুরবেলা ভাত বা রুটি বা সবজি খাচ্ছি, সেরকম হাড়কেও বেঁচে থাকার জন্য খাবার দিতে হয়। সেই খাবারটা যখন কমতে থাকে হাড়ের জোরটা কমতে থাকে। অল্প পড়ে গেলেই আমরা শুনবো বয়স্ক লোকেরা বাথরুমে পড়ে গিয়ে নেক ফিমার ফ্র্যাকচার হয়ে গেছে। কাদের হয়? যাদের ক্ষেত্রে অস্টিওপোরোসিস, যাদের ক্ষেত্রে বোনটা দুর্বল হয়ে যাচ্ছে। এবং আপনার মায়ের এর সাথে বললেন সুগার রয়েছে, প্রেশার রয়েছে, বিভিন্ন রোগ রয়েছে। আপনি সব থেকে ভালো হয়, আমাদের বনগাঁয় চেম্বার রয়েছে, সামনেই আমি নিজে থাকছি বনগাঁয়, এই সপ্তাহতেই থাকবো। আপনি একটু হেল্পলাইন নাম্বারটা নোট করে নিন। আমি বনগাঁ চেম্বারে এই সামনেই সম্ভবত শনিবার রয়েছে, আমি শনিবার থাকছি। আপনি এসে একবার দেখা করে নিন মাকে নিয়ে। আমি যেভাবে বলবো ওইটা শুনলে আপনি দেখবেন আরাম পেয়ে যাবে আপনার মা, এবং ভবিষ্যতে কোনো রিস্ক ফ্যাক্টর থাকবে না, আপনার মা সুস্থই থাকবেন। একদম। আমরা এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার ডক্টরদের কাছে এসে যারা উপকৃত হয়েছেন, আমরা সেই বিষয়ে একটু ক্লিপিংসটা দেখে নেব, আর আমরা পরেই আবার ফিরে আসছি, সঙ্গে থাকুন। আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিও আর্থ্রাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থ্রাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম
ওই মার্চের প্রথমে। মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কীরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। অনেকটাই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ। কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কী রোগে ভুগছেন আপনি? অস্টিওআর্থ্রাইটিস নিয়ে। এই অস্টিওআর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরও ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ। এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না, দাঁড়ানোই ব্যালেন্স ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, হাঁটতেও পারছি। তাই তো? এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? আমি অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি। কোথায় বাড়ি আপনার? বারাসাত। কী রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। হ্যাঁ। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দিয়ে গিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। হ্যাঁ। তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচণ্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। হ্যাঁ। এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি-সিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টি-সিসিপি কত এসছে? 3.44। 3.44। আর যখন আপনি এসছিলেন আরএ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 60.8। 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নর্মাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেইটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে মানে কি প্রচণ্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট না। এখন তাহলে আপনি বাড়ির কাজকর্ম সব কিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? হ্যাঁ। আবার আমরা ফিরে আসলাম অবশ্যই আমাদের
সব বন্ধুদের, আপনারা পেশেন্টদের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কিভাবে তারা উপকৃত হয়েছেন তার ক্লিপিংসটা আপনারা দেখলেন। আমরা আবার একটু আলোচনায় ফিরবো। আজকে কিন্তু আমাদের সঙ্গে উপস্থিত আছেন আয়ুর্বেদ চিকিৎসক, বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর এস ঘোষাল। আমরা আজকে কিন্তু আলোচনা রেখেছি যে ব্যথা, যেই ব্যথাটা আমাদের ভীষণভাবে আমাদের যে কোনো কাজকে ব্যাঘাত ঘটায়, ভীষণভাবে ব্যাঘাত ঘটায়, যেটা হলো হাঁটুর ব্যথা, বা যেটাকে বলে অস্টিও আর্থারাইটিস। আমরা সবাই এই নামটি খুব পরিচিত একটি নাম, এই নামটি ঘরে ঘরে মানে মহিলাদের ক্ষেত্রে, মায়েদের ক্ষেত্রে, বোনেদের ক্ষেত্রে, আবার এখন তো ইয়ং জেনারেশনকেও ভীষণভাবে এটা হেল্প করছে। আবার আমরা একটু ফোনটা নিয়ে নিচ্ছি ডাক্তারবাবু, তারপর আমরা আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার, আমি হাওড়া আন্তর থেকে বলছি। আচ্ছা, বলুন কি সমস্যা? সমস্যা বলতে গেলে আমার দীর্ঘ 5-6 মাস হাঁটুতে ব্যথা হচ্ছে, প্রচন্ড হাঁটু। আচ্ছা, ব্যথা লাগছে, হ্যাঁ, যতটা হাঁটতে পারি না। আচ্ছা, হাঁটুতে কোনো আওয়াজ হয় হাঁটতে গেলে? কিন্তু ব্যথা লাগে। আচ্ছা, ফোলা ভাব কিছু রয়েছে? না, ফোলা না। এক্সরে কিছু করিয়েছেন হাঁটুর? এখনো না, করানো হয়নি। এক্সরে কিছু করা হয়নি। আচ্ছা, ব্যথা হলে কি করছেন? ব্যথার ওষুধ খাচ্ছেন শুধু? না, ব্যথা হলে একটু তেল ফেল একটু মালিশ করি, তেল ফেল। আচ্ছা, বয়সটা কত বললেন? বয়স আমার হচ্ছে 42 বছর। আচ্ছা, এটা নিয়ে আলোচনা করছি, আপনি টিভিতে শুনুন একটু, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়। হাঁটু ব্যথা নিয়ে আজকে আলোচনা আছে। ওনারও হাঁটু ব্যথা যা স্টার্ট হয়েছে বলছে 5-6 মাস। আমি সবসময় পেশেন্টের ক্ষেত্রে বলি, যখন ব্যথাটা চালু হবে তখন এলে ট্রিটমেন্টটা সুবিধে হয় করতে। তো আপনার ক্ষেত্রেও একটা কথা বলবো, কারণ এই যে ব্যথাটা চালু হচ্ছে এখন কিন্তু আপনি দেখবেন ওই তেল মালিশ বা কিছু একটু গরম সেক নিলেন বা পেন কিলার খেলেন, একটু আরাম পেয়ে যাবেন। কিন্তু এটা কতদিন? 2-3 বছর চলবে এইভাবে। তারপরে কি হবে? আপনাকে ডাক্তারবাবুকে দেখাতেই হবে, অ্যালোপ্যাথি ডাক্তারবাবু, তিনি যেভাবে বলবেন সেইভাবে চলবে। কিন্তু এই যে এখন চালু হয়েছে সবে ব্যথাটা, এই সময় যদি আপনি আয়ুর্বেদের হাতটা ধরেন, সেই জায়গাটায় আপনাকে যেতে হবে না। কারণ আয়ুর্বেদের মধ্যে ট্রিটমেন্ট করে সম্ভব কি হাঁটু ব্যথাকে সারিয়ে তোলা। তো আপনাকে আমি একটাই রিকোয়েস্ট করবো, আমতা থেকে ফোন করেছিলেন, আপনার আমতা থেকে হাওড়াটাই সুবিধা হবে। হাওড়ায় বাল্টিগিরিতে আমাদের চেম্বার রয়েছে বা শিবপুরে চেম্বার রয়েছে, যে কোনো একটা চেম্বারে এসে একটু দেখা করে নিন, হেল্পলাইন নাম্বারটা নোট করে নিন, একটা কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একবার আসুন, দেখা করে নিলে আমি যেভাবে বলবো সেইভাবে শুনলে আশা করছি আপনার এই ব্যথার সমস্যাটা ঠিক হয়ে যাবে। আরেকজন বন্ধু রয়েছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার দিদি, আমি দমদম থেকে বলছিলাম। কি সমস্যা? কি সমস্যা হচ্ছে, আমি ধরুন 50 বছরের উপরে বয়স আমার তো সুগার রয়েছে, 300-র উপরে সুগার থাকে সবসময়। তো আমি ধরুন রাতে যখন শুচ্ছি, বাঁ দিকে কাঁধে শুলে বাঁ হাতটা অবাস হয়ে যাচ্ছে, আর ডান দিকে কাঁধে শুলে ডান দিকটা অবাস হয়ে যাচ্ছে, আর বাঁ পায়ের নিচে একদম অবশ, ফুরিয়ে ফুরিয়ে হাঁটছি, এরকম মানে পুরা মানুষের মতো হাঁটতে। আচ্ছা, ইনসুলিন নিতে হয়? না, নিতে হয়। ইন্স্যুরেন্স নিই না আমি, একটা ওই সরকারি হসপিটালে একটা দিদিমণি আছেন, ওনার কাছ থেকে রেগুলার সকালে আর রাতে ওষুধ খাই। ঠিক আছে, আপনি একটু টিভিতে শুনতে থাকুন, আমি আলোচনা করছি আপনাকে। তো এই যে সুগার রোগটা বললো, আমি বারবারই একটা কথা বলি, সুগারকে সবসময় কন্ট্রোলের মধ্যে রাখতে হয়। কারণ সুগারকে আমরা সাইলেন্ট কিলার বলে থাকি। কারণ কি? কারণ সুগার থেকে আমাদের চোখ নষ্ট হয়, যেটাকে রেটিনোপ্যাথি বলা হয়। সুগার থেকে আমাদের নার্ভ নষ্ট হয়, যেটা নিউরোপ্যাথি বলা হয়। ওনার ক্ষেত্রে যেটা হচ্ছে, হাতটা অবশ হয়ে যাচ্ছে, পায়ের তলাটা মানে অবশ লাগছে, কি ঝিনঝিন করছে, হাঁটাচলা করতে গেলে অসুবিধা হতে পারে। এছাড়া কি হতে পারে, ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে, মানে যদি সুগারকে ঠিকঠাক কন্ট্রোলে না রাখা যায়, তাহলে কিডনির ওপরে সমস্যা আসবে, যেটাকে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলা হয়। এবং কি হার্টের উপরে এক ধরনের সমস্যা হয়, যেটাকে বলা হয় সাইলেন্ট এমআই। আমাদের এমনি হার্ট অ্যাটাক বা এমআই, মায়োকার্ডিয়াল ইনফেকশন হলে কি হয়, আমাদের বুকে ব্যথা হয়। কিন্তু সুগার রোগ যদি থাকে, সেটা বলা হয় সাইলেন্ট এমআই, মানে আপনি বুঝতেই পারবেন না হার্টের কোনো সমস্যা হলো, আপনি দেখবেন এক্সপায়ার করে যাবেন। তো সেই জন্য বলছি, এই সুগার রোগটাকে কিন্তু কন্ট্রোল করতে হয়, সুগার রোগটাকে সারিয়ে তুলতে হয়। অ্যালোপ্যাথি আপনি মেডিসিন খাচ্ছেন, সারা জীবন 1 নম্বর খেয়ে যেতে হবে। আর কি, আপনি মেডিসিন খাওয়ার পরও যদি সুগার কন্ট্রোলে না থাকে, তাহলে আমি কেন ট্রিটমেন্টটা করছি? আমি এমন ট্রিটমেন্ট করছি যেটা সুগারটা কন্ট্রোল হচ্ছে না, তবু আমি সকাল বিকেল আমি ওষুধ খেয়ে যাচ্ছি।
আপনি আয়ুর্বেদের হাত ধরুন, আয়ুর্বেদের মধ্যে ট্রিটমেন্ট রয়েছে, সুগারকে সারিয়ে তোলা সম্ভব, কারণ আমরা রুট থেকে ট্রিটমেন্টটা করি। আমরা জানি কি এক ধরনের ইনসুলিন বলে এক ধরনের জিনিস আমাদের সিক্রিয়েট হয় প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের বিটা সেল থেকে। তো এই যে ইনসুলিনটা সিক্রিয়েট হচ্ছে না তার কারণটাকে খুঁজে বের করতে হয়। কারোর ক্ষেত্রে প্যানক্রিয়াটাইটিস থাকে, কারোর ক্ষেত্রে ক্যালসিফাইড প্যানক্রিয়াস থাকে, কারোর ক্ষেত্রে ওই সেলটার ড্যামেজ থাকে। তো সেক্ষেত্রে আমাদের ইনসুলিন প্রোডাকশনটা কমতে থাকে এবং রক্তের মধ্যে ইনসুলিনের মাত্রা যখন কমে যাবে তখন অটোমেটিক্যালি ডায়াবেটিস হবে। কিন্তু আমরা যে ট্রিটমেন্টটা করি সেটা আমরা প্যানক্রিয়াসটাকে পেনিট্রেট করি যাতে নর্মালি ইনসুলিনটা সিক্রিয়েট হতে পারে এবং সেটা আমরা গোড়া থেকে সারিয়ে তুলি। যে কোনো সুগার পেশেন্টের ক্ষেত্রে বলবো, আপনি যেমন রয়েছেন আপনাকেও আমি বলবো আপনারা সুগার রোগকে অবহেলা করবেন না, কারণ সুগার রোগের মতো ভয়ঙ্কর রোগ হয় না। সুগার রোগ দেখতে দেখতে আপনার শরীরকে নষ্ট করে দেবে, আপনাকে শেষ করে দেবে। তো একটু যোগাযোগ করে নেবেন আপনি নিয়ারেস্ট যে চেম্বারটাকে থাকে দমদম থেকে আমার মনে হয় আপনার শোভাবাজার চেম্বার বা আপনার মধ্যমগ্রাম চেম্বার যে কোনো একটা কাছে হবে, একটু যোগাযোগ করে আসুন, অবশ্যই এর ট্রিটমেন্ট আছে, আপনি ভালো থাকবেন। একদম। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? আমার নাম আমি মেদিনীপুর থেকে বলছি। কি সমস্যা? আমার শ্বশুর মশাই ওনার হাঁটু মানে উঠতে বসতে মানে কষ্ট হচ্ছে, মানে একটু হাঁটু ব্যথা। হাঁটু ব্যথা বলছেন? শ্বশুর মশাই? হ্যাঁ। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এই তো বেশি, এখন চাষের কাজ হচ্ছে না, বেশি হচ্ছে এখন, এই 1 মাস ধরে বেশি হচ্ছে। বয়স কত ওনার? 55। 55। আচ্ছা, মিদনাপুরে কোথা থেকে বলছেন? ঝাড়গ্রাম থেকে। ঝাড়গ্রাম থেকে। আচ্ছা, আপনি টিভিতে শুনতে থাকুন, কি করলে ভালো হয় আমি বলে দিচ্ছি আপনাকে। তো এই যে হাঁটু ব্যথা আমরা বারবারই বলছি, আজকে অনেকগুলো পেশেন্টের ফোনও পেলাম হাঁটু ব্যথা নিয়ে, আর আজকে আমরা প্রোগ্রামটাও করছি হাঁটু ব্যথা নিয়ে। তো আপনার যে এই যে শ্বশুর মশাইয়ের বলছেন হাঁটু ব্যথা হচ্ছে, যখনই একটু বেশি কাজ করতে যাবে, যাদের ক্ষেত্রে রিজেনারেশনটা চালু হয়ে গেছে মানে ক্ষয়টা চালু হয়ে গেছে, তাদের কিন্তু এই ব্যথাটা বাড়বে। বা হাঁটাচলা করতে হবে, যারা সাইকেল চালায় যারা, বা যারা বাসে ট্রামে ট্রাভেল করে বা ট্রেনে ওঠে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই হাঁটুটাকে ভালো রাখা সব থেকে বেশি দরকার। কারণ একটা সময় গিয়ে যদি আপনার হাঁটুটাই নষ্ট হয়ে যায়, আপনি হাঁটাচলা না করতে পারেন, আপনি কিন্তু কাজকর্মও করতে পারবেন না। তো আপনি ঝাড়গ্রাম থেকে ফোন করেছিলেন, খড়গপুরে আমাদের চেম্বার রয়েছে, একটু খড়গপুর চেম্বারে ওনাকে নিয়ে হাঁটুর একটা এক্সরে করিয়ে নেবেন। যে হাঁটুতে ব্যথা হচ্ছে বা দুটো হাঁটুতে ব্যথা হলে দুটো হাঁটুরই এক্সরে একটা করিয়ে নিয়ে আমাদের সাথে একটু যোগাযোগ করুন। এই যে হাঁটু ব্যথা হচ্ছে অবশ্যই আপনি উপকার পাবেন। আর যতদিন না আসতে পারছেন, আপনারা জানেন পলাশ গাছকে যদি না চেনেন তাহলে আকন্দ গাছ নিশ্চয়ই চিনবেন। পলাশ পাতাকে গরম করে ওর সেঁকটা হাঁটুতে নিতে বলবেন, বা আকন্দ পাতাকে একটু গরম করে তার সেঁকটা নিতে বলবেন, তাতে কিছুটা আরাম থাকবে, কিন্তু পুরোটা রোগটা সেরে যাবে না। তার জন্য কিছুদিন মেডিসিন খেতে লাগবে এবং তারপরে যখন আপনার হাঁটুর সমস্যাটা ঠিক হয়ে যাবে আমরা বাড়িতে বলে দেবো কী করে থাকলে আর হাঁটু ব্যথা সারা জীবন হবে না। তো একটু যোগাযোগ করে নিন, অবশ্যই আপনার শ্বশুরমশাই ভালো থাকবেন। একদম সত্যি তাই। আমরা কিন্তু এই বিষয়ে আমরা জানছি, খুব আছে গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিয়ে আমরা এগোচ্ছি। অস্টিওআর্থারাইটিস, এটা ঘরে ঘরে এটা দেখা যাচ্ছে, বিশেষ করে মহিলার এফেক্টেড হচ্ছে, তার সঙ্গে তো পুরুষরা আছেনই। তার কারণ আমাদের অনেক সময় দাঁড়িয়ে অনেকক্ষণ আমরা থাকি ডাক্তারবাবু, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকি, বা এখন তো প্রচুর শপিং মল হয়েছে, ছেলে বা মেয়েরা এখন এই কাজে ভীষণভাবে তারা ইনভলভ রয়েছে। এবার কি হয়, অনেক সময় এটার ক্ষেত্রে কি অনেকটা এফেক্ট হতে পারে হাঁটুর ক্ষেত্রে, হাঁটু যে প্রবলেম হয়। হ্যাঁ, আপনি যেটা বলছেন বা হেভি ওয়েট পারসন যারা একটু ভারী কি চেহারা, যাদের ক্ষেত্রে একটু হেভি ওয়েট রয়েছে বা যারা অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করে তাদের ক্ষেত্রে অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। কয়েকটা রোগ তাদের ক্ষেত্রে বেশি দেখা যায়, যে ভেরিকোজ ভেন বলে একটা রোগ রয়েছে, সেটা দেখা যায় যারা অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করে, লং স্ট্যান্ডিং। আবার অনেকের ক্ষেত্রে অস্টিওআর্থ্রাইটিস সমস্যা দেখা যায় যে ওভারওয়েট যাদের ক্ষেত্রে হচ্ছে, তো তাদের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের ওয়েটটা বডির দুটো জয়েন্ট ক্যারি করে, একটা হচ্ছে হিপ জয়েন্ট আর একটা হচ্ছে আমাদের নি জয়েন্ট। এই দুটো জয়েন্টেরই সমস্যা তাদের ক্ষেত্রে আসে। অনেকের ক্ষেত্রে বলে কোমরে ব্যথা হচ্ছে, অনেকে বলে হাঁটুতে ব্যথা হচ্ছে। তো যাদের ক্ষেত্রে ওভারওয়েট রয়েছে তারা একটু চেষ্টা করবেন ওজনটাকে কমানো এবং একটু এক্সারসাইজ করা, যার ফলে কিন্তু হাঁটু ব্যথাটা দেখবেন অনেকটা আরাম পাবেন। আর যারা দাঁড়িয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে বলবো অনেকক্ষণ টানা লং স্ট্যান্ডিং হবেন না, একটুখানি বসলেন, একটু পাটা তুলে রাখলেন, দেখবেন অনেকগুলো সমস্যার হাত থেকে আপনারা ভালো থাকবেন। কারণ যখন আপনারা দাঁড়িয়ে থাকছেন আপনার কিন্তু গ্র্যাভিটেশনটা হচ্ছে নিচের দিকে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে ভেরিকোজ ভেন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকছে। তো আপনাদের ওই জন্য বলবো যারা দাঁড়িয়ে কাজ করেন একটু টাইট সক্স পরবেন, মানে মোজা যদি থাকে তো টাইট মোজা পরবেন, তাহলে দেখবেন এই সমস্যাগুলো অনেকটাই উপকার পাবেন এবং পায়ের ব্যথা বা হাঁটুর ব্যথা থেকে আরাম পাবেন। আমরা আরো এই বিষয়ে আলোচনা করব। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি শিলিগুড়ি থেকে বলছিলাম। শিলিগুড়িতে কি সমস্যা কি বাবু? হ্যাঁ নমস্কার।
হ্যাঁ, বলছিলাম যে ডাক্তারবাবু, আমার না বয়স হলো 35 বছর, কিন্তু আমার মানে এই ইদানিং এক সপ্তাহ দেখছি মানে কোমরটা প্রচুর যন্ত্রণা করছে। আচ্ছা, কোমরে আঘাত পাওয়া বা পড়ে যাওয়া কিছু রয়েছে কখনো? হ্যাঁ, আঘাত লেগেছিল, কিন্তু আঘাতটা লেগেছিল প্রায় 2 বছর আগে। ওই রকমই তো হয়, 5 বছর আগে 10 বছর আগে আঘাত লাগা থেকে এই ধরনের কোমরে ব্যথাটা আসে। কি বললাম বুঝলে? এমনি কাজকর্ম কি ভারী ভুরি করতে হয় নাকি না? না, ভারী কাজকর্ম নয়, কিন্তু মানে বসে থেকেই কাজটা করতে হয়। আচ্ছা, 8 ঘন্টা 8 ঘন্টা বসে থেকেই কাজ করতে। শিলিগুড়ির কোথা থেকে বলছেন? আমি প্রপার শিলিগুড়ি থেকেই বলছি। হ্যাঁ, আর আমাদের শিলিগুড়িতে কলেজ পাড়ায় চেম্বার রয়েছে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়, একটু টিভিতে শুনতে থাকুন। তো এই যে ওনার ক্ষেত্রে হচ্ছে যে কোমরে আঘাত, তো এইটা দেখা যায় অনেকে পড়ে যায়, পা পিছলে হয়তো কেউ গাছ থেকে পড়ে যায় বা কারুর কোমরে ধাক্কা লেগে যায়, অ্যাক্সিডেন্ট হয়, সেই ক্ষেত্রে দেখা যায় ব্যথাটা তখনই হয় না। ব্যথা তখন হলে ব্যথার ওষুধ খেলেও সেরে গেল আর এলো না, কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যায় 5 বছর 10 বছর 15 বছর, কারোর ক্ষেত্রে 20 বছর পরও এই যে কোমরে ব্যথাটা আসে, এটা কিনা নার্ভ কম্প্রেশনের ফলে। এটাকে বলা হয় প্রোলাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক ডিজিজ, যেখানে কিনা আমাদের ক্যানাল স্টেনোসিস হওয়ার সম্ভাবনা, মানে নার্ভের ওপর চাপ পড়ে, যে ক্ষেত্রে এই ব্যথাটা ফিরে আসে। আপনি চেষ্টা করবেন দীর্ঘক্ষণ বসে কাজ করবেন না, একটু উঠে দাঁড়ালেন, একটু ঘুরে এলেন, তারপর আবার একটু বসলেন। তো এইভাবে কাজটা করার চেষ্টা করবেন। ভারী ওজন তোলা, কোমর ঝুঁকিয়ে কাজ কোনোগুলো করবেন না। আর কলেজ পাড়ায় শিলিগুড়িতে আমাদের চেম্বার রয়েছে, সামনে আমি যাচ্ছি 2 সপ্তাহ পরে। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে একটা কোমরের এক্সরে করে আমার সাথে দেখা করুন একবার শিলিগুড়ি চেম্বারে। আমি যেভাবে বলে দেবো সেটা শুনলে আশা করছি আপনি অবশ্যই ভালো থাকবেন এবং ব্যথাটাও ঠিক হয়ে যাবে। একদম। আমরা ফোনটা নিয়ে নিচ্ছি, তারপরে অবশ্যই আমরা আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন কি সমস্যা? এই চুল উঠে যাচ্ছে। চুল উঠে যাচ্ছে। বয়স কত? 23 বছর। আচ্ছা, আপনার লিভারে কোনো সমস্যা বা হজমের কোনো সমস্যা রয়েছে? না। চুল পাতলা না মোটা? মোটা। আচ্ছা, ড্যান্ড্রাফের কোনো সমস্যা? না। খুশকি? হ্যাঁ। তো আপনার এটা কতদিন লক্ষ্য করছেন? এই তো 1 মাস হয়ে গেল। 1 মাস। কাউকে দেখিয়েছেন এর জন্য? না। কোথা থেকে বলছেন বললেন? বর্ধমান। হ্যাঁ, বর্ধমান। 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 আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়। তো এই যে চুল পড়ার সমস্যা অনেকেরই দেখা যায়, ইয়াং এজেও পড়ে, আবার একটু বয়স হলে তো অনেকেরই পড়ে যায়। তো সেক্ষেত্রে বলবো, এটা আয়ুর্বেদে আমাদের খালিত্য রোগ বলা হয়। আয়ুর্বেদে দুটো বলা রয়েছে, একটা খালিত্য একটা পালিত্য। খালিত্য মানে হেয়ার লস এবং পালিত্য মানে গ্রেইং অফ হেয়ার, মানে চুল পেকে যাচ্ছে বা লাল হয়ে যাচ্ছে, এটাকে পালিত্য বলা হয়। তো আপনি একটা কাজ করবেন, এখন তেল ঝাল মশলা কম করে খাবেন, বেশি রিচ খাবার খাবেন না, বাইরের খাবার খাওয়া অ্যাভয়েড করবেন। এই চিপস হলো বা এই ধরনের ফাস্ট ফুড হলো, সেগুলো খাওয়া বন্ধ রাখুন। আর একটু বর্ধমান চেম্বারে দেখা করুন। চুল পড়ার সমস্যা যদি এখন দেখেন কি 1 মাস নতুন হচ্ছে, তো এই সময় দেখিয়ে নিলে চুলটা আর বেশি পড়বে না। কিছু আমাদের অয়েল রয়েছে, তেল রয়েছে, কিছু খাওয়ার ওষুধ রয়েছে, কিছু শ্যাম্পু রয়েছে বা কিছু কন্ডিশনার রয়েছে, যেগুলো কিনা আমাদের হেয়ার লসের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এবং হেয়ারের জন্য আমাদের একটা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, ওখানে ডক্টর এন ভট্টাচার্য, নীলাঞ্জনা ভট্টাচার্য বর্ধমান চেম্বারে থাকেন। ম্যাডামকে আপনি একটু দেখিয়ে নেবেন বর্ধমান চেম্বারে, অবশ্যই দেখবেন আপনি উপকার পাবেন এবং চুল পড়াটাও কমে যাবে। হ্যাঁ, আমরা এই বিষয়ে শুনছি যে খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আমরা এগোচ্ছি। তার কারণ দেখুন, নেগলিজেন্সের ফলেও কিন্তু অনেক সময় আমরা অনেক অসচেতনতার ফলেও কিন্তু আনকনসিয়াস থাকলেও কিন্তু আমরা অনেক সময় রোগের ভিকটিম হতে পারি। সেই রোগ থেকে কিভাবে আমরা বেরিয়ে আসবো, আয়ুর্বেদ চিকিৎসা কিন্তু আপনাকে ভীষণভাবে কিন্তু সেই জায়গাটাকে তৈরি করে দিচ্ছে একেবারে রুট থেকে, যেটাকে বলে একেবারে শিকড় থেকে আপনাকে নির্মূল করে দেবে এবং প্রপার ট্রিটমেন্টটা আপনি পাবেন। আয়ুর্বেদ চিকিৎসার প্রপার ট্রিটমেন্ট আপনি পাচ্ছেন এবং পার্মানেন্ট একটা সলিউশন পাবেন, যেটার ক্ষেত্রে আমরা অন্য জায়গায় ঘুরে হয়তো 1 দিন 2 দিন আমরা এই খেলাম ওই খেলাম, ওষুধপত্র খেলাম ঠিকই, কিন্তু সেই রকমভাবে কাজটা আপনি পাচ্ছেন না এবং তার ফলে আরেকটি রোগ আপনার শরীরে কিন্তু আসতেই পারে। কারণ সাইড এফেক্টটা কিন্তু মারাত্মক একটা জায়গা তৈরি করে, যেটা অন্যের ক্ষেত্রে হয়, অন্য রোগের অন্যান্য প্যাথির ক্ষেত্রে হয়। কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা এমন একটি চিকিৎসা যার কোনো সাইড এফেক্ট নেই এবং বিনা অপারেশন, কোনো অপারেশন নেই এবং একটা পার্মানেন্ট সলিউশন পাচ্ছেন। যে কোনো যেই রোগটি নিয়ে আপনাকে ডক্টররা যখন আপনাকে ট্রিটমেন্টটা করবে, সেই ট্রিটমেন্টটা প্রপার ট্রিটমেন্ট পাচ্ছেন। প্রপার ট্রিটমেন্টটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের লাইফে। সেই জায়গাটা কিন্তু আমরা অনেক সময় পাই না বলেই কিন্তু আমরা অনেক সময় আমরা নানানভাবে নানান রোগে আক্রান্ত হয়ে ফেলি। আর একজন বন্ধু রয়েছেন, স্যার আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। নমস্কার। নমস্কার, বলুন।
আমি স্বপন রায় বলছিলাম। কি সমস্যা? আমার প্রচন্ড পরিমাণে চুল উঠে যাচ্ছে আর গ্যাসের খুব প্রবলেম হচ্ছে। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি বলছিলাম বারাসাত থেকে। বয়স? বয়স হচ্ছে 32। আচ্ছা, বাইক টাইক চালান? হ্যাঁ, বাইক চালাতে হয়। হেলমেট কতক্ষণ পরেন? খুব কম। আমি বাইক চালাই মানে আমার বিজনেসটা এলাকার মধ্যে, আমি খুব হেলমেট সেরকম করি না। আচ্ছা, আর এমনি ড্যান্ড্রফের কোনো সমস্যা রয়েছে? একটু তো আছে। আচ্ছা, টিভিতে একটু শুনুন, আমি বলে দিচ্ছি হ্যাঁ কি করলে ভালো হয়। তো এর আগের পেশেন্টটিও বললো হেয়ার লসের পেশেন্ট ছিল, এনার ক্ষেত্রেও চুল পড়ে যাচ্ছে বলছে। তো আপনাকে আমি একটাই কথা বলবো, আগের পেশেন্টটিকেও আমি বলেছিলাম, তো একটু চেষ্টা করবেন চুলের যখন পড়া চালু হয়েছে তো এখন থেকে ট্রিটমেন্টটা করার, এবং লিভারের সাথে একটা আমাদের হেয়ার লসের সম্বন্ধ রয়েছে। এবং আমি যেটা ড্যান্ড্রফের কথা বললাম, ড্যান্ড্রফ থেকে হয়, আপনি বললেন হজমের সমস্যাও একটু রয়েছে। তো আপনাকেও আমি বলবো ফাস্ট ফুড, বাইরের খাবার একটু খাবেন না, কন্ট্রোলে রাখবেন, আর যদি না খান তো খুবই ভালো। তার সাথে সাথে একটা কথা, আমাদের আগেও বললাম আমাদের হেয়ারের জন্য একটা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, হেয়ার এবং স্কিনের জন্য। তো তার মধ্যে আমাদের কিছু হেয়ারের জন্য কন্ডিশনার রয়েছে, তেল রয়েছে, ট্যাবলেট রয়েছে এবং কিছু আপনার অয়েল রয়েছে, যেটা কিনা এই চুল পড়াটাকে খুব ভালোভাবে ঠিক করে তুলতে পারে। যেমন আমরা শুনে থাকি, আমরা হয়তো ঘরোয়া টিপসের মধ্যে শুনে থাকি বা টিভিতে বা আমাদের মোবাইলে কি পেঁয়াজের রসটা চুলের ক্ষেত্রে খুব উপকারী, কিন্তু সেটা আমরা ধরুন পেঁয়াজের রসটা আমি লাগালাম, কিন্তু সেটা যদি মেডিকেটেড ওয়েতে তৈরি হয় পেঁয়াজ, তার সাথে কিছু হার্বস থাকে আরও, সেটা আরও বেশি ভালো কাজ করে। যেমন আমরা চুলের জন্য আমরা ভৃঙ্গরাজ জানি, ভৃঙ্গরাজ থেকে খুব ভালো মেডিসিন তৈরি হয়, ভুঁই আমলকি থেকে তৈরি হয়। তো আপনি একটু আমাদের সাথে বারাসাত থেকে ফোন করেছিলেন, আপনাদের কাছেই আমাদের চেম্বার মধ্যমগ্রামে, যেটা আমাদের কর্পোরেট অফিস, যেটা আমাদের হেড অফিস বলা হয়। তো ওখানে একবার দেখা করিয়ে দেখে নেবেন। তো ওখানে আমরা কিছু টেস্ট করতে দেবো, এই টেস্টগুলো একটু করিয়ে নেবেন। তার সাথে যেটা আমরা দেবো মেডিসিন, তেল বা শ্যাম্পু, সেগুলো ব্যবহার করলে আপনার এই চুল পড়াটা ঠিক হয়ে যাবে, এবং আপনার যে বলছেন এই গ্যাসের সমস্যা বা অ্যাসিডিটির প্রবলেম এসছে সেটাও ঠিক হয়ে যাবে। একদম। আমি একবার একটু বলে দিচ্ছি ডাক্তারবাবুদের কোথায় আপনারা পেয়ে যাচ্ছেন। আমি প্রপার চেম্বারগুলো জানিয়ে দিচ্ছি এবং এক্স্যাক্ট নামও আমি মেনশন করে দিচ্ছি। মেচেদাতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, এছাড়া গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, এবং আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পাচ্ছেন ডক্টর বি শর্মা, এবং বর্ধমানে পেয়ে যাচ্ছেন এন ভট্টাচার্যকে পাচ্ছেন, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন আজকে যিনি আমাদের গেস্ট, এবং খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর আর দেকে পাচ্ছেন, এছাড়া বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, এবং আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, এবং কোচবিহারে ডক্টর এস ঘোষাল, এবং বোলপুরে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, মালদহে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এবং রায়গঞ্জেও ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। এছাড়া বনগাঁতে পাচ্ছেন ডক্টর বি শর্মা, এবং বহরমপুরেও বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। আগরতলাতে পাচ্ছেন এন ভট্টাচার্যকে, এবং শিলচরে ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, এবং কৃষ্ণনগরে ডক্টর বি শর্মা, এবং ব্যাঙ্গালোরে ডক্টর বি শর্মা আছেন। এখনো ওপেনিং হয়নি, ওপেনিং হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাকে পেয়ে যাচ্ছেন। এমনিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার ডিরেক্টর ডক্টর বি শর্মাকে কিন্তু ব্যাঙ্গালোরে পেয়ে যাচ্ছেন ওপেনিংয়ের। এখনও আমাদের ডেটটা ফিক্সড হয়নি, ডেট আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। এবং দিল্লিতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এছাড়া জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, গুয়াহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং ডিব্রুগড়েও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। আপনাদের এটা ডিটেলসটা জানিয়ে দিলাম। এবং আমাদের যেটা হলো এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে, আপনারা সবাই জানেন মধ্যমগ্রামে অবস্থিত। এবং আরেকটি জায়গা যেটা হলো শোভা বাজার, খুব একটি আপনাদের খুব প্রপার একটি জায়গা, শোভা বাজার পেয়ে যাচ্ছেন, এবং হাওড়াতেও পেয়ে যাচ্ছেন, শিবপুর বাল্টিকুড়িতে পেয়ে যাচ্ছেন, ল্যান্সডাউনে পাচ্ছেন, এবং প্রত্যেক বৃহস্পতিবার প্রত্যেক থার্সডেতে পেয়ে যাচ্ছেন দক্ষিণ 24 পরগনা আমতলাতে ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। আমি একটু ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ আমি তাপস দে বলছি। কি সমস্যা? থেকে বলুন। বলছি খাবার পরে মানে মুখ টক হয়ে যাচ্ছে। বয়স কত বললেন? বয়স হচ্ছে 37 বছর। কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছি। হাওড়া। এটা কতদিন হচ্ছে আপনার? হ্যাঁ এটা হয়ে গেল 1 বছর কাছাকাছি। পায়খানা পরিষ্কার হয় না? পায়খানাটা পরিষ্কার হয় না। হ্যাঁ, তো আপনার একটা গ্যাসের সমস্যা বা অ্যাসিডিটির সমস্যা রয়েছে, চোয়া ঢেকুর বা গলা বুক জ্বালা এগুলো রয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, ট্রিটমেন্ট আছে। বাইরের খাবার খান না বাড়ির খাবার খান দুবেলা? না, একবেলা বাড়ির খাবার খাই, আর একবেলা বাইরে খেতে হয়। তেল ঝাল মশলাটা একটু কম খাবেন, কি বললাম বুঝলেন?
আর চেষ্টা করবেন আপনি হচ্ছে পেট খালি রাখবেন না, প্রত্যেক ঘন্টায় ঘন্টায় কিছু না কিছু খাবেন। আপনি টিভিতে শুনুন, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়। তো এইটা যেটা উনি সমস্যা নিয়ে ফোন করেছিলেন, জিএআরডি সমস্যা, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিসঅর্ডার, বা যেটাকে আমরা অ্যাসিডিটি বলি, কি আমাদের মুখটা টক হয়ে যাচ্ছে খাওয়ার পর, মানে ওনার হজম শক্তিটা কমে গেছে। আমাদের স্টমাকের মধ্যে মানে খাদ্যথলি যেটাকে বলা হয়, তার মধ্যে আমাদের অগ্নি থাকে। আমাদের আয়ুর্বেদ মতে অগ্নি যেটা রয়েছে সেটা কি জঠরাগ্নি বা পাচকাগ্নি, যেটা আমাদের খাবারটাকে পাচন করতে সাহায্য করে। যেমন আমরা গ্যাসে বা উনুনে আগুন জ্বালিয়ে রান্না করি, সেরকম আমাদের খাদ্যথলির মধ্যে যে খাবারটা যাচ্ছে সেটাকে কিন্তু আগুন জ্বালিয়ে পাচন করানো হয়, সেটাকেই অগ্নি বলা হয়। তো এবং এটা মডার্ন সায়েন্স মতে সেটাকে গ্যাস্ট্রিক জুস বা যেগুলো এনজাইম রয়েছে সেগুলো খাবার হজম করতে সাহায্য করে। তো আপনাকে আমি একটাই কথা বলবো, খাওয়া দাওয়াটা সময় মতো করবেন, পেট খালি রাখবেন না। 2টো বিস্কুট হলো, 2 গাল মুড়ি হলো, 2টো তোমার ছোলা হলো, এটা খাবেন প্রত্যেক ঘন্টায় ঘন্টায়। গরম চা, গরম দুধ, গরম জল এগুলো একদম খাবেন না। কোল্ড ড্রিঙ্কস খাবেন না। খাবার সবসময় জুড়িয়ে খাবেন, মানে ঠান্ডা করে, গরম ডাল খেয়ে নেবেন না। আর তেল ঝাল মশলাটা কম খান। আর একটু দেখা করে নিন, কারণ আপনার যে এই হজমের সমস্যাটা রয়েছে সেখান থেকেই আপনার পায়খানা পরিষ্কার হচ্ছে না বা গলা বুক জ্বালা করছে, এটা অসুবিধা হয়। কত গ্যাসের ওষুধ খাবেন, সকালবেলা উঠে রোজ গ্যাসের ওষুধ খেতে থাকবেন নাকি? এর তো পার্মানেন্ট সলিউশন দরকার, আর অনেকটা জীবন পড়ে রয়েছে, আরও নইলে সমস্যাটা বাড়বে। হাওড়া থেকে বলছেন, হাওড়া শিবপুরে চেম্বার রয়েছে, বাল্টিগিরিতে চেম্বার রয়েছে, বেলুড়ে চেম্বার রয়েছে। যেটা আপনার নিয়ারেস্ট মনে হবে সেই চেম্বারে এসে একবার দেখা করে যান, যে মেডিসিন দেবো সেগুলো খান, খেলেই আপনার এই সমস্যাটা ঠিক হয়ে যাবে। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার। বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার। বলুন কি সমস্যা? সমস্যা হাওড়া থেকে বলছি, গলাতে ইনফেকশন মতো হয়েছে। গলায় কি হয়েছে? ইনফেকশন। সর্দিতে ইনফেকশন হয়েছে। কদিন হয়েছে? এই মাস দিয়ে। কি হয়? গলা ব্যথা করে, গলা চুলকায়, খেতে অসুবিধা হয়, কি হয়েছে? শ্বাস নিতে কষ্ট হয়। শ্বাস নিতে কষ্ট হয়। কোনো রিপোর্ট করিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি। কি বলেছে ডাক্তারবাবু, কি বলেছে? রোগটার নাম কি বলেছে? ইনফেকশন। ইনফেকশন। আরে ইনফেকশন তো অনেক ধরনের হয়। কি রিপোর্ট করিয়েছিলেন? হ্যাঁ, চেস্ট এক্সরে বা এন্ডোস্কোপি এই ধরনের কোনো রিপোর্ট করিয়েছেন? হ্যাঁ, সিটি স্ক্যান করিয়েছি। তো না, রিপোর্টে কি রোগ হয়েছে না বলতে পারলে, ইনফেকশন তো অনেক ধরনের হয়। কি বললাম বুঝলেন? শ্বাস নিতে কি খুব কষ্ট হয়? সর্দি থেকে, হ্যাঁ সর্দি থেকে ইনফেকশন হয়েছে। বয়স কত এখন? 43। 43। হাওড়া থেকে বলছেন বললেন তো? হাওড়ার কোথা থেকে বলছেন? হাওড়া আমতা। আমতা থেকে। ঠিক আছে, আপনি একটু শুনুন, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়। তো উনি সিটি স্ক্যান করিয়েছেন বললেন চেস্টে, তো তার মধ্যে কিছু না কিছু সমস্যা ধরা পড়বে। আমাদের 2 ধরনের রেসপিরেটরি ট্র্যাক্ট, একটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট রয়েছে এবং একটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট রয়েছে, যার মধ্যে ব্রঙ্কাস, ব্রঙ্কিওল এবং লাংস পড়ছে। তো আর আপার রেসপিরেটরি ট্র্যাক্ট নাক রয়েছে, ল্যারিংস, ফ্যারিংস এগুলো রয়েছে। তো কোন জায়গায় আপনার ইনফেকশনটা হয়েছে সেটা মেন দেখতে হবে। এর ট্রিটমেন্ট তো রয়েছেই, কিন্তু রোগটা দেখলে ভালোভাবে বোঝা যাবে কি কদিনে সারবে বা এই রোগটা কীভাবে নির্মূল করা সম্ভব। আপনি যে রিপোর্টটা করিয়েছেন, রিপোর্টটা নিয়ে একটু আমাদের হাওড়ার যে কোনো চেম্বার যেটা আপনার নিয়ারেস্ট হবে, বাল্টিগিরি হোক, হাওড়া শিবপুর হোক বা আপনার বেলুড় হোক, যেটা কাছে হবে সেই চেম্বারে একবার দেখা করুন। আমরা যে মেডিসিনগুলো দিয়ে দেবো ওটা ইউজ করলে আপনার যে ইনফেকশনটা হয়েছে, যেটা সমস্যা হচ্ছে শ্বাসের সমস্যা, তো এই শ্বাসের সমস্যাটা কমে যাবে আর ইনফেকশনটাও আপনার ঠিক হয়ে যাবে। একদম। আর যারা হয়তো নতুন বন্ধু, নতুন পেশেন্ট, তারা কিন্তু অবশ্যই টেস্ট রিপোর্টটা কিন্তু নিয়ে আসবেন। যখন এনপিপিতে আসবেন তারা কিন্তু সঙ্গে সেটি নিয়ে আসবেন, সেটা কিন্তু ডাক্তারবাবুরা একেবারে থরলি দেখে নেবেন, দেখে নিয়ে তারা প্রপার ট্রিটমেন্টটা শুরু করবেন। একদম আমরা শেষ প্রান্তে চলে এসেছি। ডাক্তারবাবু, আমরা একটু জিজ্ঞাসা করছি যে এই যে লাইফস্টাইল মানুষের বা ডায়েটিং, এটাও কতটা আমাদের জীবনে দরকার? লাইফস্টাইল মেনটেন করা খুবই দরকার, কারণ আমাদের আয়ুর্বেদের মধ্যে একটা সাবজেক্টই রয়েছে যেটা আমাদের পড়তে হয়। একটাকে বলা হয় ঋতুচারিয়া, একটাকে বলা হয় দিনচারিয়া। ঋতুচারিয়া মানে সিজনাল রিজিম মানতে হবে কি, মানে বর্ষা ঋতুতে কিভাবে চলতে হবে, গ্রীষ্মে বা শীতে কিভাবে চলতে হবে। আর দিনচারিয়ার মধ্যে রয়েছে সকাল থেকে উঠে রাত অবধি কী করব। এবং আপনি যেটা বললেন খাওয়া, ডায়েটটা, সেটাও রয়েছে। আমরা এই খাবারগুলো খাওয়া যাবে না এই সময়, এই খাবারগুলো বেশি খেতে হবে এই সময়। তো সেটা একটা টোটাল ভাস্ট চ্যাপ্টার। সেটা পেশেন্টের ওপর, কি পেশেন্টের রোগ হয়েছে, সুগার আছে না স্কিনের সমস্যা না শ্বাসকষ্টের সমস্যা, সেটা দেখে তারপর আমরা সেটা বলে দিই পথ্য কোনটা, পথ্য মানে কী খাওয়া যাবে, অপথ্য মানে কী খাওয়া যাবে না। এটা ক্লিয়ারলি একটা বড় সাবজেক্ট, কিন্তু প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রেই মাথায় রাখতে হবে যে যার রোগী হোক
সেটাকে কিন্তু গোড়া থেকে সারাতে হয়। সেটা আপনি ওষুধ খেয়ে চেপে রাখবেন না, সে গ্যাসও হতে পারে, পায়খানা পরিষ্কার হচ্ছে না এটা হতে পারে, আবার মায়োপ্যাথি, মোটর নিউরন ডিজিজ, ক্যান্সারের মতো রোগ, সিকেটির মতো রোগও হতে পারে, স্কিনের যে কোনো সমস্যা, সোরিয়াসিস, ভিটিলিগোও হতে পারে। তো এইগুলো ট্রিটমেন্ট করান, আয়ুর্বেদের ট্রিটমেন্ট রয়েছে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। একদম আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমরা লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসবো দুপুর 1টা 5-এ প্রতিদিন আপনারা জানেন, এবং সন্ধ্যে 7টায় আপনাদের লাইভ অনুষ্ঠান নিয়ে আবার আমরা ফিরে আসছি, এবং সকাল 6টায় অনুষ্ঠানটি চলে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডাক্তারবাবু আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।